বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তাদের বাহিনী ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে এবং একই সঙ্গে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। লেবাননে হামলা জেরে নেতানিয়াহুর সঙ্গে তীব্র বিবাদ ট্রাম্পের। ফোনালাপে অকথ্য ভাষায় গালাগাল। ইরানের সাথে আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা। মার্কিন প্রেসিডেন্টের তৎপরতায়ও থামেনি ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত। যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হওয়ার পরও পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুপক্ষ। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ভাঙনের শঙ্কায় তৃণমূল কংগ্রেস। বহিষ্কার আর পদত্যাগের বিশৃঙ্খলা। মমতার ডাকে সাড়া দিচ্ছেন না বিধায়করা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তাদের বাহিনী ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে এবং একই সঙ্গে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় কুয়েত ও বাহরাইনও সরাসরি হুমকির মুখে পড়ে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশের আকাশসীমার দিকে ধেয়ে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা যায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কেশম দ্বীপে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা নিশ্চিত করেছে। তবে IRGC তাদের বিবৃতিতে কুয়েত বা বাহরাইনকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেনি। এদিকে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনা স্থগিত হয়ে গেছে এমন প্রতিবেদনের বিরোধিতা করেছেন। তিনি বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যোগাযোগ এবং আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই পক্ষের মধ্যে নিয়মিত কথোপকথন চলছে। ট্রাম্পের এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছালেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্লেষকদের মতে চলমান পাল্টাপাল্টি হামলা ও আঞ্চলিক নিরাপত্তা সংকট মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে, যদিও একই সময়ে কূটনৈতিক তৎপরতা সংঘাত নিয়ন্ত্রণের একটি সম্ভাব্য পথ হিসেবে রয়ে গেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ঘোষণা করেছে যে তাদের অ্যারোস্পেস ফোর্স ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে। IRGCর ভাষ্যমতে হরমুজ প্রণালী ও এর আশেপাশে ইরানি স্বার্থের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। IRGCর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানায় গত রাতের শেষ প্রহরে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর নিকটে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে আকাশ থেকে নিক্ষেপিত অস্ত্র দিয়ে হামলা চালায়, যার ফলে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিক্রিয়ায় IRGCর নৌবাহিনী যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বলে দাবি করা পানায়া নামের একটি জাহাজে হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয় এরপর যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় আগ্রাসী পদক্ষেপ গ্রহণ করে এবং কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত IRGCর একটি টেলিযোগাযোগ টাওয়ারকে আকাশপথে হামলার মাধ্যমে লক্ষ্যবস্তু করে। এই ঘটনার জবাবে IRGCর অ্যারোস্পেস ফোর্স অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি ও হেলিকপ্টার ঘাঁটির পাশাপাশি মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে দাবি করা হয়েছে। IRGC জানায় এর আগেও তারা সতর্ক করেছিল যে কোনো নতুন আগ্রাসনের জবাব আরও কঠোর ও ভিন্নধর্মী হবে এবং সাম্প্রতিক অভিযান সেই সতর্কবার্তারই বাস্তব প্রতিফলন। বিবৃতিতে বলা হয় এই জবাবি হামলাগুলো যুক্তরাষ্ট্রের জন্য একটি শিক্ষা হওয়া উচিত। একই সঙ্গে IRGC সরাসরি সতর্ক করে বলেছে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার জন্য আগ্রাসী মার্কিন বাহিনীকে ভারী মূল্য দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষের ড্রোন সক্ষমতার উপর বড় ধরনের আঘাত এনেছে বলে দাবি করেছেন দেশটির যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা ইলহামি। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, শত্রুপক্ষ ইতিমধ্যে স্বীকার করেছে যে তাদের একাধিক MQ-9 রিপার ড্রোন ধ্বংস হয়েছে। ইলহামির ভাষায় এই ড্রোনগুলো কৌশলগত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলার জন্য শত্রুর বিমান অভিযানের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ব্যবহৃত হতো। তিনি জানান, উন্নত প্রযুক্তি ও সক্ষমতা থাকা সত্ত্বেও ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দ্রুত রাডার তথ্য বিশ্লেষণ, ইলেকট্রনিক প্রতিরোধ এবং বিভিন্ন উদ্ভাবনী কৌশল ব্যবহার করে এসব ড্রোনের কার্যকারিতা ব্যাপকভাবে কমিয়ে দিতে সক্ষম হয়েছে। তার দাবি, সমন্বিত ও স্মার্ট বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক আগ্রাসী শক্তির বিমান সক্ষমতার বিরুদ্ধে আধুনিক যুদ্ধ ইতিহাসের অন্যতম বড় সরঞ্জামগত ক্ষতি নিশ্চিত করেছে। ইলহামি বলেন, সংঘাত চলাকালে শত্রুপক্ষ MQ-9 রিপার, হারমেস 900, হারমেস 450, অরবিটার, লুকাস এবং হেরন সহ বিভিন্ন ধরনের উন্নত ড্রোন মোতায়েন করেছিল। তবে ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এসব ড্রোনের একটি বড় অংশ ভূপাতিত করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, বিচ্ছুরণ কৌশল, ইলেকট্রনিক বিভ্রান্তি সৃষ্টি এবং নির্ভুল প্রতিরোধমূলক হামলার মাধ্যমে শত্রুর ড্রোন ভিত্তিক অভিযানকে দুর্বল করে দেওয়া হয়েছে। এর ফলে নজরদারি, শনাক্তকরণ, লক্ষ্য নির্ধারণ এবং হামলার সমন্বিত চেইন ভেঙে পড়ে এবং শত্রুর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাধাগ্রস্ত হয়। ইলহামি স্থানীয় জনগণ, বিশেষ করে যাযাবর সম্প্রদায়ের সহযোগিতার প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতির পরও রাডার অবকাঠামো, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং ড্রোন বিরোধী প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখতে হবে, যাতে দেশের প্রতিরক্ষা শক্তি আরও সুসংহত হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফাল গ্রোসি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা অত্যন্ত জটিল হলেও তা অসম্ভব নয়। সোমবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার প্রস্তাব দিয়েছেন যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে স্থানান্তর করা যেতে পারে। গ্রোসি বলেন, এ ধরনের পদক্ষেপ প্রযুক্তিগত ও পরিচালনাগত দিক থেকে অত্যন্ত কঠিন, কারণ এতে নিরাপত্তা, পরিবহন এবং আন্তর্জাতিক তদারকি সহ বহু জটিল বিষয় জড়িত রয়েছে। তবে তিনি উল্লেখ করেন যে যথাযথ সমন্বয় ও আন্তর্জাতিক সহযোগিতা থাকলে এটি কার্যকর করা সম্ভব। তিনি আরও জানান, আলোচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে একটি হল ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনা বা সেটিকে এমন পর্যায়ে নামিয়ে আনা যাতে উপাদানটি কম সংবেদনশীল এবং কম বিতর্কিত হয়ে ওঠে। গ্রোসি বলেন, বর্তমানে বিভিন্ন পক্ষের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সরাসরি আলোচনার অংশ নয়, তবুও সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য কোনো সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। IAEA প্রধান আরও জানান, তিনি পৃথকভাবে তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য হল এমন একটি কাঠামো তৈরি করতে সহায়তা করা যা ভবিষ্যতে কোনো সম্ভাব্য চুক্তিকে বাস্তবসম্মত ও কার্যকর করে তুলবে। গ্রোসি জোর দিয়ে বলেন, পারমাণবিক ইস্যুতে টেকসই সমাধান অর্জনের জন্য আস্থা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য এবং এ কারণে সংস্থাটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তীব্র বিবাদে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট, মূলত লেবাননে তেল আবিবের জোরদার হামলাকে কেন্দ্র করে। ইরানের সঙ্গে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্প। নেতানিয়াহুর কারণে মধ্যপ্রাচ্যে বিপদে পড়ছে যুক্তরাষ্ট্র, এমন কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সাথে সমঝোতার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবার এমন কথা বলছেন, তখন লেবাননে আরো তীব্র হয়েছে ইসরায়েলের হামলা। দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা ছাড়িয়ে আরো ভেতরে প্রবেশ করেছে সেনারা, দখল করেছে নতুন নতুন এলাকা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ ইরান জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে আর শান্তি আলোচনা নয়, সমঝোতার কাছাকাছি গিয়েও ভেস্তে যাওয়ায় শঙ্কায় চরম ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প। আর সে ক্ষোভ ঝেড়েছেন নেতানিয়াহুর ওপর, সতর্ক করেছেন কড়া ভাষায়। কেবল তাই নয়, ফোন কলে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে রীতিমতো অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এমন বিস্ফোরক তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। জানা গেছে, উত্তপ্ত ওই কথোপকথনে নেতানিয়াহুকে উন্মাদ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। বলেছেন, তার পদক্ষেপ শুধু ইসরায়েলকেই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানকেও বিপদের মুখে ফেলছে। I believe that today
মার্কিন কর্মকর্তাদের বরাতে এক্সিওস জানিয়েছে সোমবারের ফোন আলাপে ট্রাম্প অভিযোগ করেছেন লেবাননে ইসরায়েলের সামরিক পদক্ষেপ প্রয়োজনের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এবং এতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রতি ঘৃণা আরো বাড়ছে। Asking him to stand down. ফোন আলাপের পরপরই আশাবাদী বার্তা দেন ট্রাম্প। লেবাননে আর অগ্রসর হবে না ইসরায়েলি সেনারা, হামলা চালাবে না হিজবুল্লাহ। তবে ডোনাল্ড ট্রাম্প হুমকি থামকি দিয়ে আগ্রাসী নেতানিয়াহুর লাগাম কতটা টানতে পারবেন তা নিয়ে সংশয় রয়ে গেছে অনেক বিশ্লেষকের। Bahrain, we're going to meet out. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতার পরও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় বোমা বর্ষণ, ড্রোন হামলা চলছে দুপক্ষের টার্গেটগুলোতে। এর আগে লেবানন কিংবা গাজায় ইসরায়েল রেড লাইন অতিক্রম করলে নতুন ফ্রন্টে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দেয় ইরান। এমন হুমকির পর ইসরায়েল হিজবুল্লাহ দুপক্ষের সাথেই আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। জানান সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে রাজি উভয় পক্ষ। থামছেই না ইসরায়েলি হামলা, মুহুর্মুহু বোমাবর্ষণে ধ্বংসযজ্ঞের পরিধি আরও বাড়ছে দক্ষিণ লেবাননে। মঙ্গলবারও সীমান্তবর্তী নাবাতিয়ে টায়ার সহ বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালায় ইসরায়েল। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে আইডিএফ সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় হিজবুল্লাহ। একাধিক গ্রাম নিশানা করে ছোড়ে ড্রোন, নিক্ষেপ করে গোলা। লেবানন থেকে ছোড়া দুটি রকেট ভূপাতিতের দাবিও করে তেল আবিব। এর আগে ইসরায়েল লেবানন উত্তেজনা কমাতে তৎপরতা দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং হিজবুল্লাহ দুপক্ষের সাথেই যোগাযোগ হয়েছে তার। দাবি করেন বৈরুতে নতুন করে স্থল সেনা না পাঠাতে রাজি তেল আবিব। হামলা বন্ধে সম্মত হিজবুল্লাহ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে কথোপকথনের বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলও, তবে শর্ত দেয় দক্ষিণ লেবাননে পরিকল্পনা মাফিক কার্যক্রম অব্যাহত রাখবে আইডিএফ সেনারা। এর আগে লেবানন ও গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি দেয় তেহরান। জানায় তেল আবিব রেড লাইন অতিক্রম করলে তা নতুন ফ্রন্টে সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে যাবে এবং হরমুজ প্রণালী নিয়েও কঠোর অবস্থানে যাবে তেহরান। ওই সতর্কবার্তার পরই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সমঝোতার চেষ্টা করেন ডোনাল্ড ট্রাম্প। এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবাননে ইসরায়েলের হামলার বিরুদ্ধে নিন্দা জানালো সদস্য দেশগুলো। একমাত্র বিরোধিতাকারী ছিল যুক্তরাষ্ট্র। ফ্রান্সের প্রেসিডেন্টের অনুরোধে সোমবার জরুরি বৈঠক ডাকা হয় নিরাপত্তা পরিষদে। এ সময় লেবাননের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের উদ্বেগ জানায় সদস্য দেশগুলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘনের বিষয় নিয়েও আলোচনা হয় সভায়। তবে বৈঠকে ভিন্ন সুর শোনা যায় যুক্তরাষ্ট্রের কণ্ঠে। ইসরায়েলের ওপর হামলা বন্ধ ও ইরানের হস্তক্ষেপ বন্ধই হবে সমাধানের পথ দাবি করেন মার্কিন রাষ্ট্রদূত। লেবানন ইস্যুতে শিগগিরই ওয়াশিংটনে আরেক দফা আলোচনায় বসবে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো। সীমানা নিয়ে ভারত নেপালের পুরনো বিতর্ক উস্কে দিয়ে ফের আলোচনায় নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সম্প্রতি দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল কালাপানি, লিপুলেক পাস এবং লিম্পিয়াথুরাতে ভারতের দখল অনুপ্রবেশ নিয়ে কথা বলেন তিনি। জানান দীর্ঘদিনের বিরোধ মেটাতে নয়াদিল্লির কাছে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে কাঠমান্ডু, যার জবাবও দিয়েছে ভারত। আবারও আলোচনায় জেনজি আন্দোলনের মধ্য দিয়ে মসনদে বসা নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ এ দফায় উস্কে দিয়েছেন শতাব্দী পুরনো ভারত নেপাল সীমান্ত বিরোধ। ঘটনার সূত্রপাত নেপাল, চীন ও ভারত সীমান্তের কেন্দ্রবিন্দু হিমালয়ের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল কালাপানি, লিপুলেখ পাস ও লিম্পিয়াধুরাকে ঘিরে। রোববার পার্লামেন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন্দ্র শাহ জানান, সম্প্রতি নেপালের ভূখণ্ডে ভারতের দখল ও অনুপ্রবেশের বিষয়টি নজরে এনেছে প্রশাসন, যা নিয়ে আলোচনায় বসতে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির কাছে পাঠানো হয়েছে একটি কূটনৈতিক চিঠি। এরই মাঝে যার জবাব এসেছে ভারতের কাছ থেকেও। ভারতের পাশাপাশি বিরোধ মেটাতে চীন ও যুক্তরাজ্যের সাথেও আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে সংবেদনশীল এলাকাটিকে নিয়ে চলতে থাকা দীর্ঘ ত্রিদেশীয় দ্বন্দ্ব। পরিস্থিতি সামাল দিতে একটি বিবৃতি প্রকাশ করেছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, আঞ্চলিক কিংবা রাষ্ট্রীয় কোনো মালিকানা নয়, বরং সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অনুপ্রবেশের বিষয়টি ইঙ্গিত করেছেন বলেন্দ্র শাহ। সম্প্রতি প্রধানমন্ত্রী হওয়ার পর আমি একটি বিষয় জানতে পেরেছি যা আপনারা শুনলেও অবাক হবেন। ভারত নেপাল সীমান্তের নির্দিষ্ট কিছু এলাকা নিয়ে বেশ জোরদার কিছু মতবিরোধ রয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন দুদেশই। আমরা আলোচনা, পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।
মূলত 1816 সালের অ্যাংলো নেপাল যুদ্ধ বা গোর্খা যুদ্ধ পরবর্তী সুগাউলি চুক্তির ভিত্তিতে দুদেশের সীমান্তবর্তী মহাকালী নদীকে নির্ধারণ করা হয়েছিল নেপালের পশ্চিম সীমানা হিসেবে, কিন্তু সে সময় নদীটির উৎস স্পষ্টভাবে উল্লেখ না করায় দ্বিমতে জড়ায় নয়াদিল্লি কাঠমান্ডু। তবে চুক্তি পরবর্তী সময়ে বারবার মানচিত্রে পরিবর্তন আনে ব্রিটিশ ঔপনিবেশিকরা। ওই অঞ্চলে ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকায় মহাকালীর উৎস হিসেবে নির্ধারণ করা হয় কালাপানির ঝর্ণাকে। 1947 সালের পর উত্তরাধিকার সূত্রে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ পায় ভারত। 面对极寒缺氧的恶劣天气， এরপর ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে চীন তিব্বতের নিয়ন্ত্রণ নিয়ে নিলে কৌশলগতভাবে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অঞ্চলটি। তিব্বতের সীমানা ঘেরা হওয়ায় লিপুলেখ পাসের নিরাপত্তা জোরদার করে ভারত। মূলত সীমান্তে নজরদারি, রসদ সরবরাহ, যে কোনো অতর্কিত হামলা সম্পর্কে আগাম সতর্কবার্তা পাওয়ার জন্য ওই এলাকাগুলোর দখল নিয়েছে ভারত। পাশাপাশি বিনিয়োগ করেছে অঞ্চলগুলোর বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পেও। তিব্বতে ভ্রমণকারী তীর্থযাত্রীদেরও অন্যতম প্রধান রুট এটি। অন্যদিকে ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে এই অঞ্চল নিজেদের বলে দাবি করে আসছে নেপাল। প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিরল স্ট্রেন বন্দিপুগীয় মোকাবেলায় এবার তৈরি হচ্ছে 3টি নতুন ধরনের টিকা। গবেষণা করছে মডার্না, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও IAVI এর মতো প্রতিষ্ঠানগুলো। ভ্যাকসিন উদ্ভাবনে 3 প্রতিষ্ঠানকে $60 মিলিয়ন অনুদান দিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা CEPI। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারে নতুন টিকাগুলোর একটি। বর্তমানে ইবোলার 6টি ভ্যারিয়েন্ট রয়েছে, যার মধ্যে তুলনামূলক নতুন আফ্রিকান স্ট্রেইন বন্দিপুগীয়। ইবোলার এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় 250 জন, আক্রান্ত 1000-এর বেশি। ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। প্রাণ গেছে কমপক্ষে 9 জনের, আহত অর্ধশতাধিক। কিয়েভ জানিয়েছে দিনিপ্রো শহরে বোমাবর্ষণে নিহত হয়েছে 5 জন, আহত হচ্ছে আরো 25 জন। রাজধানী কিয়েভেও হয়েছে বড় ধরনের হামলা, প্রাণ গেছে অন্তত 4 জনের। শহরটির মেয়র জানিয়েছেন 2টি বহুতল আবাসিক ভবনে আঘাত এনেছে রুশ ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ার শঙ্কাও রয়েছে। কিয়েভবাসীকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার আহ্বানও জানিয়েছেন মেয়র। রাতে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি ছিল। গত সপ্তাহে এক সতর্কবার্তায় মস্কো বলেছিল রাশিয়া নিয়ন্ত্রিত লুহান্স্কের ছাত্রাবাসে হামলার জবাব দেবে পুতিন বাহিনী। ওই ঘটনায় প্রাণহানির শিকার হয়েছিল 21 জন। এবার বেসামরিক স্থাপনায় ইউক্রেনের ড্রোন হামলাকে অপরাধের নতুন এক অধ্যায় বলে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার লুহান্স্কের ছাত্রাবাসে হামলার ক্ষয়ক্ষতি বিষয়ে আলোচনায় বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট। অভিযোগ করেন ঠান্ডা মাথায় এই অভিযান চালিয়েছে ইউক্রেন। প্রতিনিয়তই বেসামরিক নাগরিকরা ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে বলেও জানান তিনি। Не случайно. И генерального прокурора, и председателя и последующих именно сознательно совершая тяжелые নিষ্পাপ শিশু কিশোরদের ওপর কিয়েভের নৃশংসতা শুধু অপরাধী নয়, বরং কাপুরুষতাও। এই সংঘাতকে তারা এক নোংরা পর্যায়ে নিয়ে গেছে। কিয়েভের শাসকেরা ঠান্ডা মাথায় এ পথ বেছে নিয়েছে, সুতরাং এর ভয়াবহ পরিণতি তাদেরই ভোগ করতে হবে। качества. পেন্টাগনের সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। দপ্তরটির প্রেস অফিসকে সংবেদনশীল তথ্যের বিশেষ নিরাপত্তা এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে সংবাদকর্মীরা আর পেন্টাগনের মিডিয়া রুমে প্রবেশ করতে পারবেন না। সোমবার বিষয়টি জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেস সেক্রেটারি জুয়েল ভালদেজ। দাবি করা হয় পেন্টাগন প্রেস অফিসে এমন স্পিচ রাইটাররা কাজ করেন যাদের অত্যন্ত সংবেদনশীল সরকারি তথ্যের অ্যাক্সেস রয়েছে। এর আগে গেল মার্চ মাসে পেন্টাগন থেকে সকল সংবাদ মাধ্যমের অফিস সরিয়ে নিতে নির্দেশ দেয় মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিবাদে জেরে এলোপাতাড়ি গোলাগুলি হয়েছে। প্রাণ গেছে কমপক্ষে 6 জনের। পরে আত্মহত্যা করে হামলাকারীও। নিহতরা সবাই হামলাকারীর আত্মীয়। সোমবার স্থানীয় সময় দুপুরে রাজ্যের মাস্কাটিন শহরে এই ঘটনা হয়। পুলিশ জানায় পারিবারিক কলহে জেরে 52 বছর বয়সী ওই বন্দুকধারী শহরটির 2টি বাসভবনে হামলা চালায়। এক বাসাতেই পাওয়া যায় 4 জনের মরদেহ। বাকি 2 জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আরেক বাড়িতে। নিরাপত্তা কর্মীদের মুখোমুখি হলে গুলি চালিয়ে আত্মহত্যা করেন হামলাকারী। এই ঘটনায় তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। 2013 সালের গণবিক্ষোভে হতাহতদের স্মরণে বিশাল সমাবেশ হয়েছে তুরস্কে। দিন গড়াতেই সহিংসতার রূপ নেয় স্মরণসভা। রাজধানী আঙ্কারায় আয়োজন করা হয় এই সমাবেশের। জড়ো হয় শত শত মানুষ। এ সময় সরকার বিরোধী স্লোগান দেওয়া শুরু করে তারা। মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার গ্যাস, লাঠিচার্জও করে পুলিশ। 2013 সালে ইস্তাম্বুলের গেজি পার্কে শপিং মল নির্মাণের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন পরিণত হয়েছিল গণবিক্ষোভে। আন্দোলন ছড়িয়ে পড়েছিল দেশ জুড়ে। বিক্ষোভ দমনে পুলিশ অভিযানে ব্যাপক হতাহতের পাশাপাশি গ্রেফতার করা হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারীকে। 2013 সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শাসনের বিরুদ্ধে এটি ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ।
কঙ্গোতে বিদ্রোহী গোষ্ঠীর আলাদা দুটি হামলায় কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় বেনি শহরে এই হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এডিএফ, যাদের সম্পৃক্ততা রয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে। প্রথম হামলায় এনগাদি এলাকায় প্রাণ যায় 7 জনের, যাদের মধ্যে একজন সেনা সদস্য রয়েছে। এরপর নগিতে এলাকায় গোলাগুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা, সেখান থেকে উদ্ধার করা হয়েছে 9 জনের মরদেহ। কঙ্গোয় বছরের পর বছর ধরে চালানো হামলায় হাজার হাজার বেসামরিককে হত্যা করেছে এডিএফ। উগান্ডা ও কঙ্গোর সেনাবাহিনী বিভিন্ন সময় অভিযান চালালেও দমনও জানি গোষ্ঠীটির তৎপরতা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি জনবহুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় রাত 9টার দিকে নগরের কেবন কৌসং আবাসিক এলাকায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত উদ্ধার অভিযানে নামে তারা। কয়েক ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণ আনা হয় আগুন। কয়েকশো বাসা পুড়ে যাওয়ার খবর মিলেছে, বাস্তুহারা 5 শতাধিক বাসিন্দা। তবে সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি। দগ্ধ বেশ কয়েকজন। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি, তদন্ত করছে কর্তৃপক্ষ। হঠাৎ শিলাবৃষ্টির কবলে পড়ল যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্য। ভয়াবহ এই দুর্যোগের ফলে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সোমবার স্থানীয় সময় দুপুরে শক্তিশালী ঝড় আঘাত হানে অঙ্গরাজ্যটির ডেনভার শহরে। সে সাথে শুরু হয় শিলাবৃষ্টি। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্ষয়ক্ষতির ছবি। বড় বড় শিলার আঘাতে গাড়ি ও বিভিন্ন ভবনের ভাঙা কাচ দেখা যায় ভিডিওগুলোতে। এতে স্থবির হয়ে পড়ে জনজীবন। এমন প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণেই সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ারও পরামর্শ দেন তারা। ইসরায়েল যুক্তরাষ্ট্র দহরম মহরম সম্পর্ক নতুন কিছু নয়। একটি দেশ যেন অপরটি পরিপূরক, বলা যায় একই মুদ্রার এপিটোপিট, বা দুটি দেহ একটি প্রাণ। এজন্য মাঝে মাঝেই প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র আসলে কার ইশারায় চলে? দেশটির সব কলকাঠি কি ইসরায়েল লবির হাতে? মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত এই দেশটির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে এবার আরও এক ধাপ এগোনোর পথে যুক্তরাষ্ট্র। এখন থেকে শুধু সামরিক সহায়তা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, সব ক্ষেত্রেই ইসরায়েলের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি নতুন প্রস্তাব পাশ হতে যাচ্ছে মার্কিন কংগ্রেসে। যুক্তরাষ্ট্রের 2027 সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট বা জাতীয় প্রতিরক্ষা নীতি বিলে ইউনাইটেড স্টেটস ইসরায়েল ডিফেন্স টেকনোলজি কোঅপারেশন ইনিশিয়েটিভ নামের একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। এর মধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে এটি। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং দুই দেশের প্রতিরক্ষা শিল্প, গবেষণা এবং প্রযুক্তিগত অবকাঠামোকে এমনভাবে একীভূত করার উদ্যোগ যা ভবিষ্যতে আলাদা করা কঠিন হয়ে পড়বে। প্রস্তাব অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে একজন বিশেষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যার দায়িত্ব হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতা সমন্বয় করা। এই সহযোগিতার আওতায় থাকবে ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, ভূগর্ভস্থ টানেল শনাক্তকরণ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম মেশিন লার্নিং, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, বায়োটেকনোলজি ও সামরিক চিকিৎসা প্রযুক্তি। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নেটওয়ার্ক ইন্টিগ্রেশন এবং ডাটা ফিউশন, অর্থাৎ দু দেশের সামরিক তথ্য ভান্ডার ও প্রযুক্তিগত নেটওয়ার্ক আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক মূলত সামরিক সহায়তা, অস্ত্র বিক্রি এবং যৌথ প্রতিরক্ষা প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল, যেমন আয়রন ডোম, ডেভিডস স্লিং, অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম ইত্যাদি কেনাবেচা। কিন্তু গবেষণা, উন্নয়ন, উৎপাদন এবং প্রযুক্তি ভাগাভাগিকে একই কাঠামোর মধ্যে নিয়ে আসছে নতুন প্রস্তাবটি। লন্ডনের কিংস কলেজের সিকিউরিটি স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মার্ক হিলবর্ন বলেন, এটি শুধু প্রযুক্তি সরবরাহ বা ভাগাভাগির বিষয় নয়, বরং যৌথভাবে প্রযুক্তি ও সামরিক সক্ষমতা গড়ে তোলার বিষয়। তিনি আরো বলেন, এতে দুই দেশের সম্পর্ক আরো প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং যুক্তরাষ্ট্রের প্রশাসন পরিবর্তন হলেও এই সহযোগিতা বহাল থাকবে। প্রস্তাবটি এমন এক সময়ে এসেছে, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলকে সমর্থনের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে মাত্র 16% মার্কিনী কোনো শর্ত ছাড়া ইসরায়েলকে অস্ত্র সরবরাহের পক্ষে, আর 30% চান অস্ত্র সরবরাহ পুরোপুরি বন্ধ হোক। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ গবেষণা ও প্রযুক্তির প্রভাব সরাসরি গাজা ও পশ্চিম তীরে দেখা যেতে পারে। মার্ক হিলবর্ন বলেন, যদি যৌথ গবেষণার মাধ্যমে আরো কার্যকর প্রযুক্তি তৈরি হয়, তাহলে নজরদারি, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণ ব্যবস্থা আরো উন্নত হবে, যা গাজা ও পশ্চিম তীরে পরিচালিত ইসরায়েলি অভিযানে ব্যবহৃত হতে পারে। সমালোচনা শুধু যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটদের কাছ থেকে আসছে না, বরং রিপাবলিকান শিবিরের ভেতর থেকেও আপত্তি উঠছে। রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি ঘোষণা দিয়েছেন, বিলটি প্রতিনিধি পরিষদে এলে তিনি এই ধারা বাদ দেওয়ার চেষ্টা করবেন।
সবচেয়ে বড় উদ্বেগ হলো এই একীভূতকরণ কি যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েলের নির্ভরতা কমিয়ে দেবে। বর্তমানে ওয়াশিংটন চাইলে অস্ত্র সরবরাহ বা সামরিক সহায়তা আটকে দিয়ে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু প্রযুক্তি ও শিল্প পর্যায়ে সম্পর্ক গভীর হলে সেই চাপ প্রয়োগের সুযোগ কমে যেতে পারে। হিলবর্নের ভাষায় যুক্তরাষ্ট্র হয়তো ইসরায়েলের উপর কিছু প্রভাব হারাতে পারে, কারণ তখন নির্দিষ্ট সক্ষমতা আটকে রাখা কঠিন হয়ে যাবে। এর ফলে ইসরায়েল তার নীতিগত অবস্থানে আরো সাহসী হয়ে উঠতে পারে। লেবাননের লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমাদ সালামেই মনে করেন এটি আসলে আব্রাহাম চুক্তির পরবর্তী ধাপ। তার মতে এটি স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের সীমা ছাড়িয়ে ইসরায়েলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সমর্থিত একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রচেষ্টা। তিনি বলেন এর মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণের চেষ্টা জোরদার হবে। তুরস্কের স্বাধীন আঞ্চলিক প্রভাব সীমিত হতে পারে, আরব দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়বে। প্রস্তাবটি এখনো আইন হয়নি। কংগ্রেস আরো বিতর্ক, সংশোধন ও ভোটাভুটি বাকি রয়েছে। তবে এটি স্পষ্ট যে ওয়াশিংটনের একটি প্রভাবশালী অংশ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্ককে কেবল সামরিক সহায়তার পর্যায়ে রাখতে চায় না, বরং দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক জোটে রূপ দিতে চায়। ইরান যুদ্ধে জড়িয়ে কতটা বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটি এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ইরানের সঙ্গে যে কোনো মূল্যে একটি সমঝোতা চুক্তি করে যুদ্ধ থেকে বের হতে চাইছেন তিনি, কিন্তু এতে বাদ সাধছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর জেরেই এবার নেতানিয়াহুকে শাসিয়েছেন ট্রাম্প। লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। ট্রাম্পকে নিজেদের এই অবস্থান আগেই জানিয়ে দিয়েছিল ইরান, কিন্তু এ শর্ত কানে না তুলে উল্টো অঞ্চলটিতে আগ্রাসন বাড়িয়েছেন নেতানিয়াহু, যার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা থেকে সরে আসার ঘোষণা দেয় ইরান। এতদূর এগিয়ে যাওয়ার পর নেতানিয়াহুর কারণে সে আলোচনা ভেস্তে যাবে তা কিছুতেই মানতে পারছেন না ট্রাম্প, যে কারণে ফোনে নেতানিয়াহুর ওপর প্রচণ্ড ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নেতানিয়াহুর ওই ফোন আলাপের বিষয়ে অবগত দুই কর্মকর্তা এবং আরেকটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছে, ফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলে আখ্যা দেন এবং তার প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন। নেতানিয়াহুকে ট্রাম্প বলেন, তুমি পুরো পাগল হয়ে গেছো, আমি না থাকলে তুমি জেলে থাকতে, আমি তোমাকে বাঁচিয়ে রাখছি, এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করছে। আরেকটি সূত্র জানায়, নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের এক পর্যায়ে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হন যে এক পর্যায়ে চিৎকার করে বলেন, তুমি আসলে এটা কি করছো? মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্পের এমন রেগে যাওয়ার কারণ হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ায় তেল আবিবের আত্মরক্ষার অধিকার রয়েছে, এটি ট্রাম্প বুঝেন, কিন্তু নেতানিয়াহু পরিস্থিতিকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি উস্কে দিয়েছেন, যা এখন আলোচনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাছাড়া লেবাননে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের মৃত্যু ট্রাম্পকে উদ্বিগ্ন করে তুলেছে। নেতানিয়াহুর এই কৌশলের কারণেই এতটা মেজাজ হারাচ্ছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহুর সঙ্গে হওয়া সবচেয়ে খারাপ ফোন আলাপের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে। নেতানিয়াহুর সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের উপর হামলা বন্ধ করবে। ইসরায়েলি সৈন্যরা বৈরুতের দিকে অগ্রসর হবে না। অন্যদিকে হিজবুল্লাহ নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সম্মত হয়েছে হিজবুল্লাহ। বৈরুতের দিকে অগ্রসর হবে না ইসরায়েলি সেনারা। ট্রাম্প এমন দাবি করলেও নেতানিয়াহু বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, ইসরায়েলি সামরিক বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রাখবে। সত্যিই যদি বারণ উপেক্ষা করে লেবাননের দখলদারিত্ব অব্যাহত রাখেন নেতানিয়াহু, তাহলে ট্রাম্পের প্রতিক্রিয়া কেমন হয় সেটাই এখন দেখার বিষয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।